আসসালামু আলাইকুম। আমি আইরিন জামান, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, গুলজার সরকারি কলেজ, কিশোরগঞ্জ। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রাণীবিদ্যা বিভাগের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের রুই মাছের শ্বসন, রুই মাছের শ্বসনতন্ত্রের গঠন, বায়ুথলি বা পটকার গঠন, কাজ ইত্যাদি নিয়ে একটু আলোচনা করেছিলাম। যারা আমার ক্লাসটা একটু ফলো করেছো তারা আশা করি বুঝতে পেরেছো। আজ আমি তোমাদের রুই মাছের প্রজনন এবং জীবন বৃত্তান্ত নিয়ে একটু আলোচনা করতে চাই। তাহলে প্রথমে রুই মাছের প্রজনন নিয়ে যদি আমি একটু আলোচনা করি, তাহলে বলতে চাই হচ্ছে রুই মাছের প্রজনন ঘটে স্রোতযুক্ত নদীর পানিতে, বদ্ধ পানিতে নয়। তাহলে রুই মাছের প্রজননের প্রথম শর্ত হচ্ছে রুই মাছের প্রজননটা কোথায় ঘটে? স্রোতযুক্ত নদীর পানিতে, বদ্ধ পানিতে নয়। আচ্ছা, এখন আসি রুই মাছের নিষেক বা ফার্টিলাইজেশন। রুই মাছের নিষেক বা ফার্টিলাইজেশনটা যদি আমি একটু বর্ণনা করতে চাই, তাহলে নদীর পানি যখন ফুলে ওঠে, তখন নদীর অগভীর অংশে প্রবল বর্ষণের মধ্যে রুই মাছ ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। তাহলে আমি তোমাদের আলোচনা করছি রুই মাছের প্রজনন নিয়ে এবং রুই মাছের ফার্টিলাইজেশন বা নিষেক নিয়ে। তাহলে রুই মাছের প্রজননটা কোথায় ঘটে? রুই মাছের প্রজননটা ঘটে স্রোতযুক্ত নদীর পানিতে এবং অবশ্যই বদ্ধ পানিতে নয়। তারপর হচ্ছে নদীর পানি যখন ফুলে ওঠে তখন প্রবল বর্ষণের মধ্যে নদীর পানির অগভীর অংশে রুই মাছেরা ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। তখন কিছু কিছু শর্ত থাকতে হয়, যে শর্তগুলো পুরো ফুলফিল হলে তখন রুই মাছ পানিতে ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়। সেই শর্তগুলো কি? যে ওই সময়কার প্রজনন যখন ঘটে তখন নদীর পানির তাপমাত্রা থাকতে হবে 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং নদীর পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকতে হবে এবং পানিটা থাকবে হচ্ছে ঘোলা। তাহলে আমি দেখতে পাচ্ছি আমরা যে রুই মাছের প্রজননের কয়েকটি শর্ত পূরণ হলে তারপর তারা প্রজননটি বা নিষেক বা ফার্টিলাইজেশনটি সম্পন্ন করতে পারে। প্রথম শর্ত হচ্ছে রুই মাছের প্রজনন ঘটবে স্রোতযুক্ত নদীর পানিতে, বদ্ধ পানিতে নয়। তারপরে শর্ত হচ্ছে নদীর পানি যখন ফুলে ওঠে তখন নদীর অগভীর অংশে প্রবল বর্ষণের মধ্যে রুই মাছেরা ঝাঁক বেঁধে ডিম ছাড়তে উদ্বুদ্ধ হয়, এবং সেই সময়কার পানির তাপমাত্রাটা থাকতে হবে 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকতে হবে এবং পানিটা কি হতে হবে? ঘোলা হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শর্তগুলো যদি পূরণ হয়, সমস্ত শর্তগুলো পূরণ হওয়ার পরে রুই মাছেরা প্রজনন সম্পূর্ণ করতে পারে এবং তখন তাদের নিষেকটি ঘটে। এখন আমরা দেখতে চাই কিভাবে হয় জিনিসটা। স্ত্রী রুই মাছ প্রথমে নদীর পানিতে ডিম পারে। স্ত্রী রুই মাছ প্রথমে নদীর পানিতে ডিম পারে, তারপর পুরুষ রুই মাছেরা সেই ডিমের উপর স্পার্ম ছড়িয়ে দেয়। তাহলে কি হচ্ছে ঘটনাটা? যে স্ত্রী রুই মাছ প্রথমে নদীর পানিতে ডিম পারে এবং তারপর পুরুষ রুই মাছ সেই ডিমের উপর স্পার্ম ছড়িয়ে দেয়। রুই মাছের নিষেক বা ফার্টিলাইজেশন দেহের বাইরে নদীর পানিতে সম্পন্ন হয় বলে এই ধরনের নিষেককে বলা হয় বহির্নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আমি আরেকবার বলছি, একটু খেয়াল করো। রুই মাছের নিষেকটি যেহেতু দেহের বাইরে নদীর পানিতে সম্পন্ন হয়, সেজন্য এই ধরনের নিষেক বা ফার্টিলাইজেশনকে বলা হয় বহির্নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। তাহলে সেটা কেন হচ্ছে? কারণ স্ত্রী রুই মাছটা নদীর পানিতে ডিম পারে, তারপর ডিম পাড়ার পরে পুরুষ রুই মাছ সেই ডিমের উপর স্পার্ম ছড়িয়ে দেয়, তখন নিষেকটি সম্পন্ন হয়। যেহেতু রুই মাছের নিষেকটি দেহের বাইরে নদীর পানিতে সম্পন্ন হয়, তাই এই ধরনের নিষেককে আমরা বলবো বহির্নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে নিষিক্ত ডিমটি, সেই নিষিক্ত ডিমটিকে বলা হচ্ছে জাইগোট। এখন আমি একটু অন্য প্রসঙ্গে আসি। সেই প্রসঙ্গটি হচ্ছে ক্লিভেজ। এখন ক্লিভেজ কাকে বলে? ক্লিভেজ হচ্ছে যে পদ্ধতিতে যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট। একটু খেয়াল করো ক্লিভেজের সংজ্ঞাটি। যে পদ্ধতিতে যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে আমরা ক্লিভেজ বা সম্ভেদ বলি। তাহলে ক্লিভেজ বা সম্ভেদ কাকে বলে? যে পদ্ধতিতে যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট
মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে তাকে আমরা ক্লিভেজ বা সম্ভেদ বলতে পারি। ডিমের কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ক্লিভেজটি দুই ধরনের হয়। একটি হচ্ছে সম্পূর্ণ বা হলোব্লাস্টিক ধরনের ক্লিভেজ, আরেকটি হচ্ছে আংশিক বা মেরোব্লাস্টিক ধরনের ক্লিভেজ। তারপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্লিভেজের সময় ডিমের যে অংশে কুসুমের পরিমাণটা বেশি থাকে বা যে অংশে কুসুম থাকে তাকে আমরা বলবো ভেজিটাল পোল, এবং যে প্রান্তে তোমার নিউক্লিয়াসটি থাকে সেই প্রান্তকে বলা হবে এনিমেল পোল। তাহলে আমি ক্লিভেজের জায়গাটা আরেকটু বর্ণনা করতে চাই যে পদ্ধতিতে যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস, যে পদ্ধতিতে যৌন জননকারী প্রাণীর জাইগোট এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে তাকে আমরা বলবো ক্লিভেজ বা সম্ভেদ। এবং ডিমের কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ক্লিভেজটি দুই ধরনের, একটি হচ্ছে আংশিক বা সম্পূর্ণ বা হলোব্লাস্টিক এবং অপরটি হচ্ছে আংশিক বা মেরোব্লাস্টিক। এবং ডিমের যে প্রান্তে কুসুম পরিমাণ বেশি থাকে অথবা কুসুম থাকে তাকে আমরা বলবো ভেজিটাল পোল, এবং অপর প্রান্তে যেখানে নিউক্লিয়াসটি থাকে তাকে আমরা বলবো হচ্ছে এনিমেল পোল। তাহলে আমরা এখন ক্লিভেজটা বুঝতে পারলাম। এখন আসি হচ্ছে যেহেতু আমরা ক্লিভেজটা নিয়ে আলোচনা করলাম, আচ্ছা এখন আসি আমরা রুই মাছের জীবনচক্র। এতক্ষণ তাহলে কি নিয়ে আলোচনা করলাম যে কোন কোন শর্ত পূরণ হলে রুই মাছ প্রজনন সম্পন্ন করতে পারে। রুই মাছের প্রজনন নিষেক বা ফার্টিলাইজেশনটা হচ্ছে বহির্নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন ধরনের, এবং আরেকটু যেটা আলোচনা করলাম যেটা হচ্ছে ক্লিভেজ কাকে বলে এবং ক্লিভেজটি কয় ধরনের, এবং ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে তোমার থাকে নিউক্লিয়াস থাকে তাকে আমরা বলবো এনিমেল পোল, এবং যে প্রান্তে কুসুমের পরিমাণ বেশি থাকে তাকে আমরা বলবো হচ্ছে ভেজিটাল পোল। এখন আমরা আসি রুই মাছের জীবন বৃত্তান্ত অথবা রুই মাছের লাইফ সাইকেল অথবা লাইফ হিস্ট্রি, মানে যেটাই আমরা বলতে চাই। তাহলে কি হচ্ছে যে জাইগোট সৃষ্টি, এই যে জাইগোটটা সৃষ্টি হলো রুই মাছের যে নিষিক্ত ডিমটা তাকে আমরা বলবো জাইগোট। জাইগোট সৃষ্টি 30 থেকে 45 মিনিটের মধ্যেই ক্লিভেজ শুরু হয়। তাহলে জাইগোট সৃষ্টি কত সময়ের মধ্যে? জাইগোট সৃষ্টি 30 থেকে 45 মিনিটের মধ্যেই ক্লিভেজটি শুরু হয়। কোনো প্রাণীর ডিমে যখন ভেজিটাল পোলের যে অংশ, ভেজিটাল পোল কোন অংশটি? যে প্রান্তে ডিমের কুসুমটি থাকে, সেই ভেজিটাল পোলে যদি কুসুমের পরিমাণটি বেশি থাকে, তাহলে একটু খেয়াল করো যে কোনো প্রাণীর নিষিক্ত ডিমের ভেজিটাল পোলে যদি কুসুমের পরিমাণটি বেশি থাকে। এখন আমরা আসি যে মেরোব্লাস্টিক ধরনের ক্লিভেজ কাকে বলে। কোনো প্রাণীর ডিমে যখন ভেজিটাল পোল অর্থাৎ ডিমের যে প্রান্তে কুসুমটি থাকে সেই প্রান্তে যদি কুসুমের পরিমাণটি বেশি থাকে তখন সম্পূর্ণ ডিমটি ক্লিভেজ প্রক্রিয়ায় ভালোভাবে বিভক্ত হতে পারে না। সেক্ষেত্রে কি হয়, নিষিক্ত নিউক্লিয়াসটি কুসুমের পৃষ্ঠতলে একটি ক্ষুদ্র অংশে আশ্রয় নিয়ে ক্লিভেজের প্রস্তুতি নেয়, এবং যে অংশে নিষিক্ত নিউক্লিয়াসটি আশ্রয় নিয়ে ক্লিভেজের প্রস্তুতি নেয় সেই অংশটিকে তখন একটি ছোট ঢিবির মতো দেখায়। এই অংশের ভিতরে তখন হচ্ছে ক্লিভেজ ঘটে। এই ধরনের ক্লিভেজকে আমরা বলবো হচ্ছে মেরোব্লাস্টিক ধরনের ক্লিভেজ অথবা আংশিক ক্লিভেজ। তাহলে আমি আবার বলছি, কোনো রুই মাছের জাইগোটটি সৃষ্টি হওয়ার 30 থেকে 45 মিনিটের মধ্যে তার হচ্ছে ক্লিভেজটি শুরু হয়, এবং কোনো প্রাণীর ডিমের ভেজিটাল পোলে যখন বেশি পরিমাণ কুসুম থাকে তখন সম্পূর্ণ ডিমটি ক্লিভেজ প্রক্রিয়া বিভক্ত হতে পারে না। ফলে কি হচ্ছে, তখন ওই যে নিষিক্ত নিউক্লিয়াসটি কুসুমের পৃষ্ঠতলে একটি ক্ষুদ্র অংশে আশ্রয় নিয়ে ক্লিভেজের প্রস্তুতি নেয়, এবং এই যে ক্ষুদ্র অংশে আশ্রয় নিয়ে নিষিক্ত নিউক্লিয়াসটি ক্লিভেজের প্রস্তুতি নিচ্ছে, এই অংশটিকে তখন একটি ছোট ঢিবির মতো দেখায়, এবং এই অংশে তখন কি হচ্ছে, এই অংশের ভিতর তখন ক্লিভেজ ঘটে, এবং এই ধরনের ক্লিভেজকে বলতে পারি আমরা হচ্ছে মেরোব্লাস্টিক ধরনের ক্লিভেজ। ক্লিভেজ শুরু হওয়ার পর নিউক্লিয়াসটি 2, 4, 8, 16, 32 এমন সংখ্যক কোষে বিভক্ত হতে থাকে। তাহলে ক্লিভেজ শুরু হওয়ার পর নিউক্লিয়াসটি কিভাবে বিভক্ত হয়? 2, 4, 8, 16, 32 এমন সংখ্যক কোষে বিভক্ত হতে থাকে।
ক্লিভেজের ফলে সৃষ্ট প্রত্যেকটি কোষকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়া। ক্লিভেজের ফলে যে নতুন কোষগুলো সৃষ্টি হয় সেই প্রত্যেকটি কোষকে আলাদা আলাদাভাবে বলা হচ্ছে ব্লাস্টোমিয়া। এই সময় ভ্রূণটিকে এক থোকা আঙুরের মতো দেখায়। এক থোকা কিসের মতো দেখায়? আঙুরের মতো দেখায়। এই অবস্থায় ভ্রূণটিকে বলা হচ্ছে মরুলা। এই অবস্থায় ভ্রূণটিকে কি বলা হচ্ছে? মরুলা। মরুলা দশাটি ভ্রূণের পরিস্ফুটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যদি বেশি ঝাঁকুনি হয় তাহলে ভ্রূণটি কুসুম থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করতে পারে। তাহলে ক্লিভেজের ফলে প্রত্যেকটি যে নতুন কোষ সৃষ্টি হয় এই প্রত্যেকটি কোষকে আলাদা আলাদাভাবে বলা হচ্ছে ব্লাস্টোমিয়া। এবং এই সময় ভ্রূণটিকে কিসের মতো দেখায়? এক থোকা আঙুরের মতো দেখায়। এই অবস্থায় ভ্রূণটিকে বলা হচ্ছে মরুলা। ভ্রূণের পরিস্ফুটনের জন্য মরুলা দশাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশি ঝাঁকুনি যদি তখন হয় তখন কি হচ্ছে? ভ্রূণটি কুসুম থেকে বিচ্ছিন্ন হয়ে ভ্রূণটি মৃত্যুবরণ করতে পারে। তাহলে প্রথমটা হচ্ছে ব্লাস্টোমিয়া, তারপরটা হচ্ছে মরুলা। আমরা যদি এরপরে আসি তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে ব্লাস্টোমিয়ারগুলো, এই যে ব্লাস্টোমিয়ারগুলো আরো বিভক্ত এবং সুশৃঙ্খল হয়ে এককোষী ব্লাস্টোডার্মে পরিণত হচ্ছে। তাহলে ব্লাস্টোমিয়ারগুলো আরো বিভক্ত এবং আরো সুশৃঙ্খল হয়ে এককোষীর একটা স্তর, সেই স্তরটার নাম হচ্ছে ব্লাস্টোডার্মে কি হচ্ছে? পরিণত হচ্ছে। আর এই যে ব্লাস্টোমিয়ার, এই ব্লাস্টোমিয়ারগুলোর ভিতরে একটি ফাঁপা জায়গা থাকে। মানে পরিস্ফুটনটি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্লাস্টোমিয়ারগুলোর ভিতরে একটি ফাঁপা জায়গা সৃষ্টি হয়। সেই ফাঁপা জায়গাটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিল। এবং এই অবস্থায় ব্লাস্টোসিল যখন সৃষ্টি হয় সেই অবস্থায় ভ্রূণটিকে বলা হচ্ছে ব্লাস্টুলা। তাহলে আমি এই জায়গাটুকু আরেকটু বলতে চাই। সেটা হচ্ছে ক্লিভেজ শুরু হওয়ার পর নিউক্লিয়াসটি 2, 4, 8, 16, 32 এভাবে বিভক্ত হতে থাকে এবং ক্লিভেজের ফলে সৃষ্ট নতুন প্রত্যেকটি কোষকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়া। এবং এই অবস্থায় যখন ব্লাস্টোমিয়া বলা হয় তখন হচ্ছে ভ্রূণটিকে এক থোকা আঙুরের মতো দেখায় এবং এই স্টেজটিকে বলা হচ্ছে মরুলা। ভ্রূণের পরিস্ফুটনের জন্য মরুলা দশাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই সময় যদি বেশি ঝাঁকুনির সৃষ্টি হয় তাহলে ভ্রূণটি কুসুমথলি থেকে বিচ্ছিন্ন হয়ে ভ্রূণটি মৃত্যুবরণ করতে পারে। তারপরে যে স্টেজটি সেটি হচ্ছে ব্লাস্টোমিয়ারগুলো আরো বিভক্ত এবং সুশৃঙ্খল হয়ে এককোষীয় একটা স্তরে পরিণত হয়, যে স্তরটির নাম হচ্ছে ব্লাস্টোডার্ম। তারপর ব্লাস্টোমিয়ারের ভ্রূণের পরিস্ফুটনটা যত সামনের দিকে বা বৃদ্ধি পায় তত হচ্ছে ব্লাস্টোমিয়ারের ভিতরে একটি